কাগজের ফ্রেম, ফ্রেমের ভেতর কথাটা হাঁটে। কাগজের ফ্রেম প্রেজেন্টস ফ্ল্যাট 3B। রবিবার দুপুরের খাওয়া দাওয়া শেষ করে সবেমাত্র রুমে ফিরেছিলাম। টেবিলের উপর রাখা জলের বোতলটা হাতে নিতে যেতেই বেজে উঠল আবার মোবাইল ফোন। হ্যালো, মিস্টার রয় বলছেন? আমি একটু থমকে উত্তর দিলাম, হ্যাঁ আমি বলছি, বলুন। আপনি কি কোনো একটা ফ্ল্যাট ভাড়া খুঁজছেন? তো ফ্ল্যাট নম্বর 3B, ভবানী অ্যাপার্টমেন্ট, মেটিয়া বুরুজের একদম শেষ মাথায়। 1 মাসের অগ্রিম দিবেন, তারপর থাকুন যতদিন ইচ্ছে। তবে হ্যাঁ, এটা কিন্তু শেষবারের মতো ভাড়া দেওয়া হচ্ছে। কথাটা শুনে আমি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এক্সকিউজ মি, শেষবারের জন্য মানে? আমার প্রশ্নের উত্তর দেওয়ার আগেই লোকটা ফোন কেটে দিল। লোকেশনটা বা আমার বেশ পছন্দ হয়েছিল, অফিস থেকে বেশ কাছেও হবে ভেবে আর নিজেকে সামলাতে পারলাম না। পরের দিন অফিস থেকে বেরিয়ে ট্যাক্সি ধরে সোজা চলে গেলাম ঠিকানাটায়। খুঁজে পেতে খুব একটা কষ্টও বা হয়নি। পুরনো একটা 6তলা বিল্ডিং, চারপাশ আগাছায় ঢাকা, আর সামনে বড় বড় করে লেখা ভবানী অ্যাপার্টমেন্ট। সিঁড়ি দিয়ে উঠে গেলাম 4 তলায়, 3B ফ্ল্যাট নাম্বার। খুঁজে পেতে কোনো অসুবিধাও হলো না। দরজার দিকে এগিয়ে যেতেই দেখলাম একটা প্যাকেটের মধ্যে চাবি রাখা আছে, আর সেটার গায়ে লেখা আছে মিস্টার সমর রায়। চাবি দিয়ে দরজাটা খুলে ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা হাওয়া আমার হাড় হিম করে দিল। দেখলাম ঘরটা পরিপাটি করে সাজানো না থাকলেও মোটামুটি থাকার জন্যে ঠিকই আছে। এরপর ধীরে ধীরে এগোতে থাকলাম ঘরটার ভেতর। সমস্ত কিছু ঠিকই লাগছিল, এমন সময় সিঙ্কের পাশের একটা চিঠি আমাকে একটু থামিয়ে দিল। চিঠির ফোল্ডটা খুলে আমি পড়া শুরু করলাম। তুমি যদি এটা পড়ো তাহলে হয়তো আমি আর নেই। 3Bর জানালায় রাত 12টার পর তাকিও না। আমি পড়া শেষ করা মাত্রই পেছন থেকে সেই পুরনো লোকটার আওয়াজ, মিস্টার রয়, সরি, লেট হয়ে গেল। একটা কাজে একটু আটকে গেছিলাম আর কি। চাবিটা তো রেখে গিয়েছিলাম আপনার জন্যে। আমি জানতাম আপনি আসবেন। ভয় আমার মধ্যে ছোটবেলা থেকেই খুব একটা ছিল না, তাই ওই ফ্ল্যাটটাই আমি ভাড়ায় নিলাম। এটা ছিল ফ্ল্যাটে আমার প্রথম রাত ঠিক 11টা। আমি জানালার সব পর্দা টেনে দিলাম, কিন্তু ঠিক 12টা বাজতেই মনে হলো কেউ যেন আমার জানালার ওদিকে ফিস ফিস করছে। তুমি কি আমাকে দেখতে পাচ্ছ আমাকে? তুমি কি দেখতে পাচ্ছ? আমি জানালার দিকে তাকালাম না, কিন্তু কেন জানি না আমার মনে হলো একটা ছায়া জানালার দিক থেকে ধীরে ধীরে আমার বিছানার দিকে এগিয়ে আসছে। আমার একটু ঠান্ডা ঠান্ডা মনে হলো যেন আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছে। পরদিন সকাল। এই সমস্ত কিছুর মাঝে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেও পারিনি। সকালবেলা আমি বেরিয়ে গেলাম নিচে। কিছুজন লোককে জিজ্ঞাসা করে জানতে পারলাম
3 বছর আগে ওই ফ্ল্যাটের জানালা থেকে নাকি একটা ছেলে পড়ে গিয়েছিল। আর সবচেয়ে অদ্ভুত আমার তখন লাগলো যখন সবাই বলল ওই ফ্ল্যাটের নাকি কোনো মালিক বেঁচে নেই। কিন্তু তাহলে আমাকে ফোনটা কে করেছিল, কিংবা ওই চাবি দেওয়া লোকটাই বা কে ছিল? আমি ঠিক করলাম এখানে থাকাটা আমার ঠিক হবে না। ঠিক করলাম আজ রাতটাই কোনো রকম কাটিয়ে কাল আমি এখান থেকে চলে যাব। ঘরের আলো নিভিয়ে আমি এক কোণে বসেছিলাম। ঘড়িতে সময় তখন রাত 11:57, মানে 12টা বাজতে তখনও প্রায় 2 মিনিট মতো বাকি আছে। জানালার পর্দাটা হঠাৎ করে যেন নড়ে উঠল, যেন কেউ একটা বাইরে থেকে নিঃশ্বাস ফেলছে। রাত 12টা বাজল। একটা খচখচ করে আওয়াজ শোনা গেল। জানালার বাইরে তাকালাম সাহস করে, কিন্তু ও পাশে তো কিছুই নেই। তবে কাচের ভেতর থেকে যেন কেউ একটা বেরোতে চাইছে। ধীরে ধীরে জানালায় যেন একটা হাতের ছাপ স্পষ্ট হয়ে উঠল, একটা বিকৃত হাত, যার আঙুলগুলো অসমভাবে বাঁকা ছিল। তারপর আমি অবাক হয়ে তাকালাম, দেখলাম ওখানে আমার নিজের মুখটা যেন ভেসে উঠল। কিন্তু এটা তো ঠিক আমার মুখ ছিল না। মুখটা ছিল বিকৃত, চোখ দুটো কেমন ফাঁকা। তুমি এখন আমার জায়গায়, এবার তুমি দেখো কে আসে জানালার ওপাশে। বেশ কয়েক মাস পর ফ্ল্যাটে এলো নতুন লোক, নাম অভিজিৎ ব্যানার্জি। আমি অভিজিৎ, আজ নতুন ফ্ল্যাটে এলাম। ফ্ল্যাট নাম্বার 3B। বাড়িওয়ালা বললেন খুব শান্ত জায়গা, এখানে থাকতে কোনো অসুবিধা হবে না। অভিজিৎ ঘরের ভেতর ঢুকে একটু এগোতেই সিঙ্কের পাশে এসে দেখতে পেল একটা ধুলো মাখা চিঠি। চিঠিটা হাত দিয়ে তুলে ফুলটা খুলে সে পড়ে দেখল চিঠিটা। তুমি যদি এটা পড়ো তাহলে হয়তো আমি আর নেই। 3B এর জানালায় রাত 12টার পর তাকিও না। চিঠিটা পড়ার পর এক মুহূর্তের জন্য গায়ে কাঁটা দিয়ে উঠল অভিজিতের, কিন্তু পরক্ষণেই সে গোটা কথাটা হেসে উড়িয়ে দিল। এরপরেই অভিজিৎ ঢুকে পড়ল রুমে, কিন্তু জানালার পর্দাটা যেন হঠাৎ করে নড়ে উঠল। কেউ যেন তার কানে কানে বলে উঠল, এবার